তুমি কি কখনো এমন কারোর সাথে কথা বলেছ, যার সাথে কথা বলার পর মনে হয়েছে, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কিভাবে জানি না সিদ্ধান্তটা ঠিক সেদিকেই গেল যেদিকে সে চেয়েছিল? তুমি মনে করছ তুমি স্বাধীন, তুমি মনে করছ পছন্দটা তোমার, কিন্তু বাস্তবে তুমি তখন একটা সাবধানে বিছানো জালের মধ্যে ছিলে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, সেই জালটা তুমি দেখতেই পাওনি। এটাই হলো সবচেয়ে পরিশীলিত, সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিপজ্জনক ধরনের প্রভাব। যেখানে যে কন্ট্রোল করছে সে কখনো সামনে আসে না, যেখানে যে নিয়ন্ত্রিত হচ্ছে সে কখনো টের পায় না। আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টাই ভাঙব, একদম গভীর থেকে। মনোবিজ্ঞানের ভাষায় এই কৌশলটাকে বলা হয় কোভার্ট ইনফ্লুয়েন্স, অর্থাৎ গোপন প্রভাব। এটা কোনো চলচ্চিত্রের ভিলেনের কাজ না। এটা তোমার অফিসে হয়, তোমার পরিবারে হয়, তোমার বন্ধু মহলে হয়। এমনকি তুমি নিজেও হয়তো অজান্তে এটা করো। ১৯৮৪ সালে মনোবিজ্ঞানী রবার্ট সিয়ালডিনি তার বিখ্যাত গবেষণায় দেখালেন, মানুষের সিদ্ধান্তের বিশাল একটা অংশ সচেতন চিন্তা থেকে আসে না, আসে অবচেতন মনের ট্রিগার থেকে। কেউ যদি সেই ট্রিগারগুলো জানে এবং সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে সে তোমাকে এমনভাবে পরিচালিত করতে পারবে যে তুমি পুরো সময়টা ভাববে, এটা আমার নিজেরই ইচ্ছে ছিল। চলো একটা বাস্তব পরিস্থিতি দিয়ে বোঝাই। ধরো, তোমার একজন সহকর্মী চায় তুমি তার একটা প্রজেক্টে সাহায্য করো, কিন্তু সে সরাসরি বলে না। সে প্রথমে তোমার কাছে একটা ছোট্ট উপকার চায়, হয়তো একটা ফাইল পাঠানো বা একটা মিটিংয়ে তার পক্ষে একটা কথা বলা। তুমি সহজেই রাজি হও। এরপর সে তোমার সাথে কফি খেতে যায়, গল্প করে, তোমাকে প্রশংসা করে। তারপর ধীরে ধীরে একদিন সে বলে, তুমি ছাড়া এই প্রজেক্টটা আসলে সম্ভব না, এবং তুমি রাজি হয়ে যাও। কিন্তু তুমি কি রাজি হলে কারণ তুমি সত্যিই চেয়েছিলে, নাকি কারণ সে একটার পর একটা স্তর তৈরি করেছিল, যেটাকে মনোবিজ্ঞানে বলে কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি বায়াস? একবার ছোট হ্যাঁ বলার পর মানুষ মনের অজান্তেই পরবর্তী বড় হ্যাঁ বলার দিকে ঝুঁকে পড়ে, কারণ আমরা নিজেদের কাছে সামঞ্জস্যপূর্ণ থাকতে চাই। এটাই প্রথম কৌশল, ছোট থেকে শুরু করো। দ্বিতীয় কৌশলটা আরও সূক্ষ্ম। এর নাম ফ্রেমিং, কাঠামো নির্মাণ। একই তথ্য, কিন্তু উপস্থাপনের ভিন্নতায় সিদ্ধান্ত সম্পূর্ণ বদলে যায়। নোবেলজয়ী মনোবিজ্ঞানী ড্যানিয়েল কানেমান এবং তার সহযোগী এমা স্ত্রফস্কি একটা গবেষণায় দেখিয়েছিলেন, যদি বলা হয় এই অপারেশনে ৯০% মানুষ বেঁচে যায় এবং যদি বলা হয় এই অপারেশনে ১০% মানুষ মারা যায়, তথ্য একই, কিন্তু মানুষ প্রথম বাক্যে অনেক বেশি ইতিবাচক সাড়া দেয়। শুধু শব্দের কাঠামো বদলে দেওয়া হয়েছে, বাস্তবতা না। এখন ভাবো, যে মানুষগুলো তোমার জীবনে আছে, তারা তোমার সামনে তথ্য কিভাবে উপস্থাপন করে? তারা কি সবসময় পুরো ছবিটা দেখায়, নাকি শুধু সেই অংশটুকু দেখায় যেটা তোমাকে তাদের পছন্দের দিকে নিয়ে যাবে? তৃতীয় কৌশল হল সবচেয়ে মানবিক এবং সবচেয়ে শক্তিশালী, ইমোশনাল মিররিং। মানুষ তাদের কাছে টানা অনুভব করে যারা তাদের মতো। এটা বিবর্তনীয় সত্য। হাজার বছর ধরে মানুষ নিজের গোত্রের মানুষকে বিশ্বাস করেছে, বাইরের মানুষকে সন্দেহ করেছে। এই প্রবৃত্তি আজও আমাদের মস্তিষ্কে গেঁথে আছে। একজন দক্ষ প্রভাবশালী মানুষ তোমার কথা বলার ধরন, তোমার শব্দ, তোমার মূল্যবোধ সব অনুকরণ করে। সে তোমার মতো করে হাসে, তোমার মতো করে দীর্ঘশ্বাস ফেলে, তোমার পছন্দের বিষয়গুলো নিয়ে আগ্রহ দেখায়, এবং তোমার মস্তিষ্ক সংকেত পাঠায়, এ আমার মানুষ, একে বিশ্বাস করা যায়। এরপর যখন সে তার পছন্দের সিদ্ধান্তটা তোমার সামনে রাখে, তুমি প্রতিরোধ করতে পারো না, কারণ তোমার অবচেতন মন ততক্ষণে তাকে নিজের মানুষ বলে চিহ্নিত করে ফেলেছে। এবার আসি সবচেয়ে অন্ধকার জায়গায়। এই ৩টি কৌশলের বাইরেও একটা পদ্ধতি আছে, যেটা মনোবিজ্ঞানীরা বলেন স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি, কৌশলগত দুর্বলতার প্রকাশ। এটা কাজ করে এভাবে: একজন মানুষ তোমার কাছে নিজেকে দুর্বল করে উপস্থাপন করে,
সে তার ব্যর্থতার গল্প বলে, তার ভয়ের কথা বলে, তার অসহায়ত্বের কথা বলে। এবং তুমি একজন সহমর্মী মানুষ হিসেবে স্বাভাবিকভাবেই তার প্রতি নরম হয়ে পড়ো। কিন্তু সব দুর্বলতার প্রকাশ আন্তরিক না। কিছু দুর্বলতা ইচ্ছাকৃতভাবে দেখানো হয়, তোমার সহানুভূতিকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য। তোমার ভালো মন তোমার বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে। 2019 সালে জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যে মানুষগুলো উচ্চ মাত্রার সহানুভূতি দেখায় তারা এই ধরনের কৌশলগত দুর্বলতার কাছে সবচেয়ে বেশি নিরীহ। অর্থাৎ তোমার সবচেয়ে বড় গুণটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। তাহলে কি করবে তুমি? কিভাবে নিজেকে রক্ষা করবে? প্রথম কাজ, সচেতনতা। এই কৌশলগুলো জানা থাকলে মস্তিষ্ক অটোমেটিক অ্যালার্ট তৈরি করতে শেখে। যখন কেউ হঠাৎ অনেক বেশি মিল খুঁজে পাচ্ছে তোমার সাথে, যখন কেউ ছোট ছোট উপকার চেয়ে একটা চেইন তৈরি করছে, যখন কেউ তার দুর্বলতা একটু বেশিই নাটকীয়ভাবে প্রকাশ করছে, থামো, একটু পিছিয়ে এসো। দ্বিতীয় কাজ, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নাও। গবেষণা বলে, চাপের মুহূর্তে বা আবেগের উচ্চতায় নেওয়া সিদ্ধান্তগুলো সবচেয়ে বেশি প্রভাবিত থাকে। আমাকে একটু ভেবে দেখতে হবে, এই একটা বাক্য তোমাকে অনেক ফাঁদ থেকে বের করে আনতে পারে। তৃতীয় কাজ, নিজের মূল্যবোধ চেনো। যে মানুষ নিজের মূল্যবোধ সম্পর্কে স্পষ্ট, তাকে ফ্রেমিং দিয়ে সহজে নাড়ানো যায় না, কারণ সে জানে সে কি চায় এবং কেন চায়। কিন্তু এখানে একটা কথা আমাকে বলতেই হবে, এই জ্ঞানটা দুদিকে কাটে। একদিকে এটা তোমার রক্ষা কবচ, তুমি এই কৌশলগুলো চিনতে পারবে, নিজেকে রক্ষা করতে পারবে। অন্যদিকে এই একই জ্ঞান কেউ ব্যবহার করতে পারে অন্যদের উপর। আমি বিশ্বাস করি, সত্যিকারের ক্ষমতা কখনো মানুষকে অন্ধকারে রেখে তার উপর নিয়ন্ত্রণ নেওয়ায় নয়। সত্যিকারের ক্ষমতা হল মানুষ জেনে শুনে তোমাকে অনুসরণ করতে চায়। সম্পর্ক যখন স্বচ্ছতার উপর দাঁড়ায়, সেটা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি দীর্ঘস্থায়ী। যে মানুষ ছায়ায় থেকে অন্যকে নিয়ন্ত্রণ করে, সে হয়তো স্বল্পমেয়াদে জেতে, কিন্তু দীর্ঘমেয়াদে সে একা হয়ে যায়, কারণ তার চারপাশের মানুষগুলো আসলে তাকে ভালোবাসে না, ভয় পায় বা ব্যবহৃত হয়। তাই আজকের ভিডিও শেষ করার আগে তোমাকে একটাই প্রশ্ন করতে চাই, তোমার জীবনে এমন কেউ আছে কি যার সাথে থাকলে তুমি সব সময় মনে করো সিদ্ধান্তটা তোমার, কিন্তু ফলাফলটা সব সময় তার দিকে যায়? একটু ভাবো।